বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে স্কুল সার্ভিসের সেকেন্ড এসএলএসটির যে ফর্ম ফিল আপের কাজ সেটি আমরা ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে বলেছিলাম যে আমরা একটি ডিটেলস গাইডলাইন প্রকাশ করব যাতে করে কারো কোনো ভুল না হয়। আর অবশেষে আজকের এই ভিডিওতে আমরা এসএলএসটির ফর্ম ফিল আপের খুঁটিনাটি তথ্য পরপর তুলে ধরার চেষ্টা করছি এবং আমি আমার দুটো স্লাইড রয়েছে। একদিকে রয়েছে রাইট সাইডে রয়েছে যেটা স্কুল সার্ভিস কমিশন কর্তৃক প্রকাশিত একটি গাইডলাইন সেটি, এবং বাঁ দিকে রয়েছে আমরা নিজেরা একটি ডেমো ফর্ম ফিল আপ করেছি তার যে নথি সেটা। এই দুটোকে প্যারালালি পাশাপাশি আলোচনা করব এবং সবাইকে প্রত্যেকটা বিষয়কে বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করব যাতে করে কারো ভুল না হয়। প্রথমত, ফর্ম ফিল আপ করার পরে যেন কারোর এমন মনে না হয় যে আমি এটা করেছি, আমার কি ভুল হলো, এই রকম দোনোমনা চিন্তনে যেন না থাকতে হয় পরবর্তীতে। তাই জন্য সবাইকে আমি বলবো একদম ঠান্ডা মাথায় সমস্ত তথ্য বুঝে তারপরে ফর্ম ফিল আপটা করার জন্য, যাতে করে এই ফিল আপ করে ফেললাম আমি 1 ঘন্টা সময় ব্যয় করে, তারপরে যেন এই ফর্ম ফিল আপ রিলেটেড ম্যাটারকে নিয়ে আমার কোনো দুশ্চিন্তা না থাকে, প্রস্তুতিতে যেন কোনো প্রভাব না পড়ে। তাই জন্য সবাইকে আমি বলবো যে প্রত্যেকটা পার্টকে বুঝে নিতে, কোনো ছোট বিষয়কেও আমরা কম গুরুত্ব দেব না, প্রত্যেকটাকে গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করব সচেতনভাবে, যাতে করে কোনো ভুল যেন না হয়। প্রথমেই আমরা ডেমো ফর্ম ফিল আপের পূর্বেই আমরা স্কুল সার্ভিস কমিশন কর্তৃক যে বিষয়গুলোকে গুরুত্বের সহিত দেখার কথা বলা হয়েছে সেগুলো পরপর বলছি। 1 নম্বর হলো নেম অফ দ্য ক্যান্ডিডেট। এটা বেসিক্যালি এক্সক্লুডিং বলেছে, অর্থাৎ শ্রী, শ্রীমতী, মিস্টার এইসব কিছু দেওয়া যাবে না, শুধুমাত্র বিভিন্ন সার্টিফিকেটে যে নাম দেওয়া আছে সেই নামটা দিতে হবে, নাম এবং সারনেম যেমন হয়। ডেট অফ বার্থ, ফাদার অর মাদার নাম দিতে হবে, এক্ষেত্রে এক্সক্লুডিং শ্রী, শ্রীমতী এইসব কিছু দেওয়া যাবে না। পোস্ট অ্যাপ্লাইড ফর, ঠিক আছে, পোস্ট অ্যাপ্লাইড ফর আমরা জানি দুটো সেকশন আছে, যে কোনো একটা। প্রিভিয়াস রোল নাম্বার অনলি হু হ্যাভ বিন অ্যাপয়েন্ট ইন ফার্স্ট এসএলএসটি 2016 ফর ক্লাস 9 to 12। প্রিভিয়াস রোল নাম্বার অনলি হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড, অর্থাৎ যারা অ্যাপয়েন্টেড, ঠিক আছে, অর্থাৎ যারা 2016 সালের পরীক্ষা দিয়েছিল এবং পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছিল তাদেরই রোল নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে। ডেট অফ ইনিশিয়াল জয়নিং, ইফ ক্যান্ডিডেট ওয়ান্ট টু অ্যাভেল ফর এক্সপিরিয়েন্স স্কোর, ঠিক আছে, অর্থাৎ যদি এক্সপিরিয়েন্সের জন্য সে ক্লেম করে তাহলে সে কবে জয়েন করেছে সেটা দিতে হবে এবং তার টিচার কোড লাগবে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাপ্লাইড ফর, মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে কোন ভাষায় সে পরীক্ষা দেবে, ঠিক আছে, এখানে বলা হয়েছে অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ এক্সামিনেশন অ্যাজ স্পেসিফিক্যালি লেড ডাউন ইন দ্য রুল 2025। মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে তার নিজের ন্যূনতম মাধ্যমিক পর্যন্ত সেই সুনির্দিষ্ট মানে ভাষা বা ল্যাঙ্গুয়েজ পড়তে হবে। ক্যাটাগরি, ক্যান্ডিডেট ওন ক্যাটাগরি দিতে হবে, যদিও এখন অপশনটা উঠে গেছে। জেন্ডার অফ ক্যান্ডিডেট সিম্পল জানো। সাবজেক্ট অ্যাপ্লাইং ফর, যেটা যে সাবজেক্ট অ্যাভেলেবেল আছে সেগুলো। অ্যাকাডেমিক ডিটেলস যেমনটা ফুল মার্কস, মার্কস অবটেইনড অর গ্রেড অর পার্সেন্টেজ অফ মার্কস অবটেইনড অর গ্রেড কনভার্টেড ইন্টু পার্সেন্টেজ, মানে গ্রেডকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, যদি গ্রেড দেওয়া থাকে তাহলে সেই গ্রেড থেকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। পাসিং ইয়ার অফ মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন লেভেল, পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল, এগুলো ম্যাটার, মানে গুরুত্বপূর্ণ ম্যাটার। পার্সেন্টেজ অফ মার্কস অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল, এটা ক্যালকুলেট করার ক্ষেত্রে শুধু অনার্সের নাম্বার দেওয়া যেতে পারে, শুধু পাশের যারা পাস সেকশনে পড়েছে পাশের নাম্বার দিতে পারে, অথবা যারা অনার্স নিয়ে পড়েছে তারা পাস অনার্স দুটো সেকশনকে একসাথে জুড়ে দিয়ে অ্যাগ্রিগেট করতে পারে, মানে পাস অনার্স দুটো যোগ করে। প্রফেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস, ফুল মার্কস দিতে হবে, মার্কস অবটেইন দিতে হবে, পার্সেন্টেজ অফ মার্কস অবটেইন মানে বিএডের ক্ষেত্রে বলা হয়েছে, অ্যান্ড রিলিজিয়ান দিতে হবে। 16তে বলছে কমিউনিকেশন ডিটেলস, এখানে ফুল মেইলিং অ্যাড্রেস দিতে হবে, মানে প্রপার পিনকোড দিয়ে আর কি, ঠিক আছে। দ্য ফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি শুড বি কিপ ভ্যালিড টিল দ্য কনক্লুশন অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ এটা যেন সঠিকভাবে তার কাছে ভ্যালিড হিসাবে থাকে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি ডিউলি সাইন্ড আন্ডার অ্যাজ সফট কপি, মানে সফট কপি যেটা আপলোড করবে তার নিচে সাইন করে দিতে হবে, ঠিক আছে, সাইন করতে হবে, এবং 30 KB থেকে 60 KBর মধ্যে হতে হবে সেটা, ওকে। নেক্সট, ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন ডু নট ক্লিক
ব্যাক অর ব্যাক বটন অ্যান্ড ডু নট ক্লিক রিফ্রেশ বটন, মানে যখন করবে ফর্ম ফিল আপ একটু সময় লাগতে পারে তো লোডিং হতে, তখন হুট করে কিন্তু ব্যাক বা রিফ্রেশ কিছু করা যাবে না। ওকে, তো এরপরে আমরা পরপর ধারাবাহিকভাবে বিষয়গুলো ডেমো ফর্ম ফিল আপের মধ্যে দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি এবং আশা রাখি এই ইনস্ট্রাকশনগুলো সবার মাথায় রাখতে হবে। ভেন্যুর ক্ষেত্রে একটি মাত্র ভেন্যুই সবাই চয়েস করবে, ঠিক আছে। এটা সাধারণত নিজের জেলার আওতাভুক্ত যে শহরে তুমি নিতে চাও, যে ভেন্যুগুলো অ্যাভেলেবেল আছে তার মধ্যে একটি। কেউ যদি ভাবে আমার বাড়ি হলো মালদা, আমি এখন কলকাতায় থাকছি, তাহলে সে ভেন্যু হিসাবে তার কলকাতায় নিতে পারবে, কোনো সমস্যা নেই। মানে এটা এমন বিষয় নয় যে ভেন্যু সে যেখানে থাকে যার পার্মানেন্ট অ্যাড্রেস অনুযায়ী নিতে হবে, এমনটা কিন্তু নয়। এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে প্রেফার্ড ভেন্যু ডিস্ট্রিক্ট, অর্থাৎ এমন নয় যে সে যে জেলায় থাকে ওই জেলা, এমন নয়, যে কোনো জেলা দিতে পারে। এবং ভেন্যু এরিয়া অর্থাৎ যেখানে পরীক্ষা হবে ওই এরিয়ার আওতাভুক্ত কোনো একটা স্কুলে যেটা সেন্টার হবে সেখানে তার পরীক্ষা হবে। তো এইগুলো এবার আমরা পরপর ডেমো ফর্ম ফিল আপটাকে তুলে ধরার চেষ্টা করছি। এবং প্রথমত দেখো, যখনই আমরা স্কুল সার্ভিসের যে ওয়েবসাইট সেটা খুলব, তখন আমরা এই রকম একটি ইন্টারফেস দেখতে পাবো, যেখানে দেখা যাচ্ছে ওল্ড ওয়েবসাইট এটা নয়, ফরগেট ক্যান্ডিডেট আইডি এটাও আমাদের দরকার নয়। আমাদের যেটা দরকার সেটা হলো অ্যাপ্লাই নাউটা। তাহলে আমরা প্রথমেই ওয়েবসাইট খুলে অ্যাপ্লাই নাউতে যাব। যাওয়ার পর কি হবে, অ্যাপ্লাই নাউতে যাওয়ার পর এই রকম একটা স্লট আমাদের সামনে আসবে, যেখানে দেখাচ্ছে কাস্টমার ক্যান্ডিডেট আইডি রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, পাসওয়ার্ড রয়েছে। এগুলো নয়, এগুলো প্রথম অবস্থায় কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ তুমি তো এখনও রেজিস্ট্রেশন করোইনি, তাই জন্য এগুলো নয়। প্রথমেই আমরা কোথায় চলে যাব, এখানে রয়েছে রেজিস্টার নাও বা হেয়ার। এই রেজিস্টার হেয়ারের এই অপশনটা ক্লিক করব আমরা সবার প্রথম। তাহলে এটা ক্লিক করার পরই এইরকম একটা ডিটেলস একটা নোটিশ দেবে, যে নোটিশটা আমরা পড়ে বিশেষ নোটিশ ভেসে আসবে, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। বর্তমানে চর্চার অনেকেই ভয় পাচ্ছে যে ফর্ম ফিল আপ করবো কি না, সেটা এখানে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী বর্তমানকালে আমরা আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যখন খুলব তখন দেখব যে ক্যাটাগরি বলে কোনো অপশন আর নেই, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, যাই হোক, যেগুলো ইনপুট করার যে একটা বিশেষ কলাম থাকে ক্যাটাগরি, সেটা আর নেই। সেটা পরবর্তীতে দেখা যাবে যে আবার নতুন করে রিসাবমিট করার একটা জায়গা তৈরি করবে, বা যারা অলরেডি ফর্ম ফিল আপ করে দিয়েছে তাদের জন্য স্কোপটা আসবে, আর যারা এখনও ফর্ম ফিল আপ করেনি এখন করছে তারাও তো ক্যাটাগরি দিতে পারছে না, তারাও পরবর্তীতে নোটিশ অনুযায়ী ফাইনাল বিষয়টাকে রান করানোর পূর্বে অ্যাজ পার গাইডলাইন বা জাজমেন্ট, ঠিক আছে, পরবর্তীতে দেখা যাবে এই ক্যাটাগরি ইনপুট করার জন্য বিশেষ সুযোগ দেওয়া হবে সুনির্দিষ্ট সময়ক্রম অনুযায়ী। তাই এটা নিয়ে কেউ চিন্তিত হওয়ার কারণ নেই, এটা বর্তমানকালে দেখা যাবে না। এটা আমরা দেখে নিয়ে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরই আমরা যেটা পাবো সেটা হলো এই রকম। এখানে কি লেখা রয়েছে প্রথমেই দেখো, প্রথমেই রয়েছে বেসিক ইনফরমেশন। আমরা দুটোকেই ক্লিক করব, অর্থাৎ তুমি অ্যাপ্লাই করতে চাইছো ক্লাস 9, 10 অ্যান্ড ক্লাস 11, 12 দুটো সেকশনের জন্য। যারা দুটো তারা দুটো করবে, যারা একটা তারা একটা করবে। যদি কেউ শুধুমাত্র 11, 12 দেয় তো 11, 12 করবে, নিজের ব্যাপার। এবার এখানে ফুল নাম লিখবে এবং সেখানে কেবলমাত্র নামই, অর্থাৎ শ্রীমতী, যাই হোক যেগুলো দেয়া হয় সেগুলো নয়, শুধু নিজের পূর্ণ নামটা দেবে এবং সেটা যেন স্কুল লিভিং সার্টিফিকেট বা যে কোনো অ্যাডমিট সার্টিফিকেট, যাই হোক আমাদের স্কুল রেকর্ড বা সমস্ত সার্টিফিকেট যে সমস্ত নামে আছে সেই নাম অনুযায়ী যেন নামটা হয়। এবং ফাদার অ্যান্ড মাদার নেম এখানে দেয়া হবে। এবং বলে রাখি, অনেকে কনফিউজ থাকে যে আমার বিয়ে হয়ে গেছে, আমার নাম আগে ছিল ধরো এক্স রয়, এখন হয়ে গেছে এক্স দে, তাহলে আমি কি করব? সে এক্স রয়ই দেবে, অর্থাৎ পূর্বে যে নাম ছিল সেটাই দেবে, যেহেতু সমস্ত সার্টিফিকেটে তার সেই নামটাই আছে, তো সেই পূর্বের নামই সে দেবে। বর্তমানে যে নাম বদল হয়েছে বিয়ের পর সেই নাম নয়, পূর্বের নামই দেবে সে। গেল। এবার এখানে রয়েছে ফিস পেমেন্ট গ্রুপ, অর্থাৎ ক্যাটাগরির জায়গাটা কিন্তু নেই। পূর্বে যদি আমরা দেখি যে গাইডলাইন প্রকাশ করা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, সেখানে কিন্তু স্পষ্টভাবে এই ক্যাটাগরি কথাটা উল্লেখ করা ছিল। এই যে আমরা যদি দেখি এখানে পুরো ক্যাটাগরি কথাটা উল্লেখ করা ছিল, সিলেক্ট ক্যাটাগরি, কিন্তু এখানে দেখা যাচ্ছে ফাদার অর মাদার্স নেমের পরেই রয়েছে ফিস পেমেন্ট গ্রুপের নাম।
আর এখানে দুটো গ্রুপ করা হয়েছে, একটা হলো ইউআর ক্যাটাগরি যেটা অর্থাৎ 500 টাকা, আর বাদবাকি বিভিন্ন যেমন এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সেই সমস্ত ক্যাটাগরি যাদের 200 টাকা। তাহলে 500 টাকার গ্রুপ নাকি 200 টাকার গ্রুপ সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। গেল। এরপর রয়েছে জেন্ডার, স্বাভাবিক বিষয় জেন্ডার। তারপরে রয়েছে জেন্ডারের পর ইমেল অ্যাড্রেস, এবং এই জায়গায় আমি সবাইকে একটি বিষয় সচেতনভাবে বোঝানোর চেষ্টা করব যেটা অনেকেই ভুল করে। ইমেল অ্যাড্রেস লিগ্যাল হতে হবে। এবার প্রশ্ন হলো লিগ্যাল ইমেল অ্যাড্রেস কাকে বলে? ইমেল অ্যাড্রেসের যদি আমরা প্রোফাইল চেক করি, সেই প্রোফাইলে দেখবে অনেকে অনেক ধরনের নাম বানিয়ে রাখে। কারণ নাম এক্স রয়, সে নাম দিয়ে দিল ধরো জেড 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 এরকম কিছু একটা নাম, অর্থাৎ সে অথবা সে তার ডাক নাম দিল প্রোফাইলে। এইরকম করা যাবে না। লিগ্যাল ইমেল আইডি তাকেই বলে যেখানে সেই ইমেলের প্রোফাইলে তার সঠিক নামটা রয়েছে এবং ইমেলের ডিটেলসে যে সঠিক যে তার ডেট অফ বার্থ সেইটাও দেওয়া রয়েছে। এটাকে অ্যাকচুয়ালি বলে লিগ্যাল ইমেল অ্যাড্রেস। তাই জন্য আমি সবাইকে বলবো, যেহেতু বিষয়টা সিরিয়াস, তাই প্রত্যেকের উচিত লিগ্যাল ইমেল আইডি দেয়া, এবং প্রত্যেকটা সচেতন ক্যান্ডিডেটের উচিত একটি করে লিগ্যাল ইমেল আইডি থাকা, প্রত্যেকের উচিত। তো সেই লিগ্যাল ইমেল অ্যাড্রেস দেবে। তারপরে এবং এটা যদি কেউ চেক করার দরকার হয়, ইমেল অ্যাড্রেস খুলে সেখানে যে প্রোফাইল ডিটেলস থাকে সেটা চেক করবে, দেখবে বুঝতে পারবে তোমার নাম কি দেওয়া রয়েছে, ডেট অফ বার্থ কি দেওয়া রয়েছে, সেটা দেখে বোঝা যায়। নাম, জেন্ডার অ্যান্ড ডেট অফ বার্থ এই তিনটে সঠিক থাকাটা খুব দরকার ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে। তারপরে মোবাইল নাম্বার, এবং এই দুটো এমন দেওয়ার চেষ্টা করবে যেটার পাসওয়ার্ড তোমার জানা ইমেল অ্যাড্রেসের, এবং তুমি সাধারণত সেটা সম্পর্কে সচেতন যেন অড কোনো ইমেল আইডি না হয়, কারণ সেটা পরবর্তীতে দরকার হতে পারে। তাই ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার এই দুটো ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে ডেট অফ বার্থ, স্বাভাবিকভাবেই দেবে, এবং এরপরে রয়েছে রিলিজিয়ান। এই প্রত্যেকটা পার্ট ভরলে। তারপর রয়েছে কমিউনিকেশন ডিটেলস। কমিউনিকেশন ডিটেলসে প্রথমে হাউস নাম্বার, যেটা শহরে যারা বসবাস করে তাদের দরকার হয়, ভিলেজের নাম থাকে, ঠিক আছে, যাই হোক ভিলেজ হলে ভিলেজ, তো সেটা দিল। তারপরে পোস্ট অফিস দিল, পোস্ট অফিস, ব্লক, ঠিক আছে, পোস্ট অফিসও হতে পারে, ব্লকও হতে পারে। ডিস্ট্রিক্ট দেবে এরপরে, ঠিক আছে, ডিস্ট্রিক্ট। তারপরে আমরা কি করব এরপর রয়েছে স্টেট, প্রত্যেকটা গুরুত্ব দাও স্টেট। তারপরে পিনকোড, সঠিক হয় যেন পিনকোডটা, অনেকে ভুল করবে না কিন্তু পিনকোড সঠিক। এবং পাসওয়ার্ড নিজে তৈরি করবে, এবং যখন তৈরি করবে করার সময় নিজে সেই পাসওয়ার্ডটা লিখে রাখবে, এটা ভুলবে না। যদিও ভুলে গেলে সেটা আবার ফরগট করে বের করা যায়, নতুন করে বানানো যায়, কিন্তু সেটা আমি কেন করতে যাব? সুন্দরভাবে লিখবে। এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি বলবো যে স্পেশাল কিছু ক্যারেক্টার ব্যবহার করবে। সাপোজ ধরো কারোর নাম হলো অর্ণব, তাহলে অর্ণব @ বা হ্যাশ, যাই হোক সে কিছু একটা দিল। তারপরে তার জন্ম হয়েছে সাপোজ ধরো 1990, তাহলে 1990 দিয়ে দিলাম। তাহলে অর্ণব @1990। এইগুলো দিলে কি হয়, এগুলো দিলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। স্পেশাল ক্যারেক্টার অবশ্যই দেবে। ডেট অফ বার্থের দিতে পারো, তোমার ডেট অফ বার্থের ইয়ার দিতে পারো, বা অন্য কারোর দিতে পারো, বা নিজের ব্যাপার। এটা পাসওয়ার্ডটা সুন্দরভাবে বানাবে। গেল। এরপরে আমরা কি করব, বেসিক ইনফরমেশন দেব। বেসিক ইনফরমেশন দেখো, এইটা হলো ওটা পূরণ করার পরে আর কি, আমরা একটা ডেমো ফর্ম ফিল আপ করেছি, তো সেটাকে দেখানো হয়েছে। নেম দেওয়া হয়েছে, ফাদার নেম দেওয়া হয়েছে, ফিস পেমেন্ট গ্রুপে এখানে অল আদার্স দেওয়া হয়েছে, যেখানে 500 টাকা। যারা এসসি এসটি তাদের ক্ষেত্রে 200 টাকার একটা অপশন আছে, সেটা দিতে হবে। জেন্ডার দেওয়া হলো, ইমেল অ্যাড্রেস দেওয়া হলো, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ দেবে। এরপরে ডেট অফ বার্থ যেটা বলা হলো আর কি, ওকে, এগুলো বলে দেওয়া হয়েছে। ফিল আপগুলো আমি দেখিয়ে দিলাম আর কি। তারপরে সবকটা ফিল আপ হয়ে যাওয়ার পরে আমরা রেজিস্টার করব, এবং এখানে আই এগ্রি বলে একটি অংশ রয়েছে, সেখানে ক্লিক করব। টার্ম অ্যান্ড কন্ডিশন দেখে নিতে পারে, কারণ কোনো কিছু ভুল করা যাবে না, ঠিক আছে, সেইগুলো দেখে করবে। গেল, আই এগ্রি টু দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন করার পর রেজিস্টার অপশনে ক্লিক করবে। করার পরেই কিন্তু তোমার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে, এবং দেখা যাবে এইরকম একটা পেজ প্রথমে খুলবে, যেখানে বলা হচ্ছে আর ইউ শিওর দ্য ডাটা ইউ হ্যাভ এন্টার্ড ইন ইজ কারেক্ট। অবশ্যই ওকে, তুমি শিওর হলে ওকে লিখবে। ওকে লিখলে, ওকে লেখার পরেই দেখবে তোমার সাবমিশন হয়ে যাবে, এবং সাবমিশন হওয়ার পরেই আমরা দেখব যে এই রকম একটা
ক্যান্ডিডেট আইডি জেনারেট হয়ে যাবে এবং সবার কাজ হলো এই ক্যান্ডিডেট আইডিটা, যদিও SMS আসবে, ইমেল আসবে, কিন্তু তবুও তুমি এই ক্যান্ডিডেট আইডিটা খাতায় লিখে নেবে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। ক্যান্ডিডেট আইডিটা খাতায় লিখে নাও, তারপরে গট ইটে চলে যাবে। গট ইট ক্লিক করলেই তুমি দেখবে এই রকম একটি অপশন চলে আসবে। এইরকম হয়ে গেল, অর্থাৎ রেজিস্ট্রেশন করা কমপ্লিট তোমার। এবার আরও বেশ কয়েকটা স্টেপ আছে, সেই স্টেপগুলো পরপর করতে হবে। তার মধ্যে প্রথমেই রয়েছে স্টেপ 1, যেখানে ফটো দিতে হবে। স্টেপ 2, যেখানে আমাদের ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। স্টেপ 3, মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। কি করে ভেরিফাই? OTP দিয়ে ভেরিফাই হবে। তাহলে প্রথম কাজ হলো আপলোড ফটোতে যাব আমি, এবং সবাই মনে রাখবে এখানে 30 থেকে 60 কেবির মধ্যে হতে হবে। 30 থেকে 60 কেবির মধ্যে ফটো সাইজ হতে হবে, ঠিক আছে? এই ফটো সাইজ প্রথমত জেনারেট করবে, করার পরে প্রথমেই এই আপলোড ফটোতে, প্রথম স্টেপ যেটা আপলোড ফটোতে ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে দেখবে এইরকম একটি অপশন, মানে ইন্টারফেস চলে আসবে এইরকম। সেখানে চুজ ফাইল বলে একটি অপশন আসবে, সেটা ক্লিক করবে। করার পরে তোমার কাজ হবে, তুমি একটা ফটো চুজ করবে, তোমার মোবাইল বা যাই হোক যেখান থেকে তুমি করছো ফর্ম ফিল আপ, কম্পিউটার, সেখানে করবে। তারপরে একটি ফটো তোমার চলে আসবে। গেল, একটা ফটো চলে আসলো, ফটোটা আপলোড হয়ে গেল, ফটো চলে আসলো, ফটো হয়ে গেল। এখানে দেখো 3টে জিনিস আছে, ড্যাশবোর্ড আছে, প্রোফাইল আছে, লগ আউট অপশন আছে। এগুলো দরকার নেই এখনই। প্রথমটা হয়ে গেল, এই দেখো। পরবর্তীতে কেউ যদি ভাবে যে আমি চেঞ্জ করব ফটো, সেটাও করা যাবে। এরপর আমরা ইমেল ভেরিফাই করব, ক্লিক করব, ভেরিফাইয়ের ওপরে ক্লিক করলে একটা OTP আসবে, সেই OTPটা সাবমিট করব। দেখো এখানে আমি দেখিয়েও দিয়েছি, এই যে ক্লিক করার সাথে সাথে একটা OTP যাবে, সে এখানে OTPটা এন্টার করবে, করার পর ভেরিফাই করবে। OTP ভেরিফাই হয়ে গেল, হয়ে যাওয়ার পর দেখো লেখা রয়েছে ভেরিফিকেশন সাকসেসফুল। তাহলে হয়ে গেল এটা ভেরিফিকেশন সাকসেসফুল। এবার আমরা পরেরটায় যাব, তাহলে এটাও হয়ে গেল, পরপর দুটো কমপ্লিট। এবার আমরা 3-এর যাব, 3-এরটায় ভেরিফাই করব মোবাইল নাম্বার, ক্লিক করব, করার সাথে সাথে আমার চলে আসবে OTP, এবং এখানে আবার OTP ইনপুট করব, এই জায়গায় ভেরিফাই OTP দেব। ওকে, দেখবো এখানেও রয়েছে OTP ভেরিফাইড, কমপ্লিট হয়ে গেল মোবাইল নাম্বার ভেরিফিকেশন। ওকে, তাহলে আমার পরপর এই 3টে স্টেজ ভীষণ সহজ। ফটো আপলোড করা, ইমেল অ্যাড্রেসটাকে ভেরিফাই করা, অ্যান্ড মোবাইল নাম্বার ভেরিফাই করা, 3টে ভীষণ সোজা। তারপরে স্টেপ 4-এ চলে যাব। স্টেপ 4 ভীষণ গুরুত্বপূর্ণ একটি পার্ট, এই পার্টে আমরা যাব। এখানে দেখো, এখানে রয়েছে একটা লাল যে জায়গাটা রয়েছে, সেটা ক্লিক করব কমপ্লিট করার জন্য। এই যে এই জায়গাটায় ক্লিক করার সাথে সাথেই আমার চলে আসবে এই রকম একটি ফেস, যেখানে দেখো পরপর আমাদের এখানে দেয়া রয়েছে। প্রথম একদম দুটো জিনিস, দুটোকেই যেহেতু অপশনে দেওয়া হয়েছিল, ক্লাস 9, 10, 11, 12 দুটো এখানে আছে। নেম, প্যারেন্টস নেম, যা যা দেওয়া হয়েছিল আমার সব কিছু এখানে রয়েছে। ওকে, সব রয়েছে, চলে আসলো, যেটা আমি রেজিস্টারের সময় করেছিলাম। এবার এখানে নেক্সট অপশনে যাব। সবাই ধৈর্য ধরে বিষয়টা দেখবে, কারণ কারোর যেন ফর্ম পূরণ করার পর যেন মানে আফসোস না হয় যে এটা ভুল করলাম, ওটা ভুল করলাম। এখানে দেখো স্পষ্টভাবে দুটো জিনিস, একটা হলো MP+HS, আর একটা বলছে ওল্ড HS। গেল, এবার আমাদের সামনে যে যে পার্টগুলো আসবে সেই পার্ট হলো সমস্ত এডুকেশনাল প্যারামিটারগুলো দেয়া। মাধ্যমিক আছে, হায়ার সেকেন্ডারি আছে, গ্র্যাজুয়েশন আছে, পোস্ট গ্র্যাজুয়েশন আছে, ব্যাচেলার অফ এডুকেশন আছে, সব কটা কিন্তু আমাদের দিতে হবে। কারণ দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু ম্যান্ডেটরি যে সিম্বল সেটা দেওয়া রয়েছে, ম্যান্ডেটরি দিতেই হবে, এগুলো সব কটা তোমাকে দিতেই। এবার এগুলোকে ভরা হয়েছে এবং এগুলো সবই আমাদের ডেমো হিসাবে করা হয়েছে। মাধ্যমিক বোর্ডের নাম লিখবে, এখানে ফুল মার্কস কত ছিল, যাদের 800-800-র মধ্যে কত পেয়েছো তুমি, ইয়ার অফ পাসিং কী ছিল, পার্সেন্টেজটা অটোমেটিক চলে আসবে, অর্থাৎ তোমার দিতে হবে না, অটোমেটিক আসবে। হায়ার সেকেন্ডারির ক্ষেত্রেও কোন বোর্ডের আওতায়, কত নাম্বারে পরীক্ষা, কত পেয়েছো, কোন সাল, এবং পার্সেন্টেজ অটোমেটিক আসবে। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কোন ইউনিভার্সিটিতে পড়েছো, এবং এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেটা আমাদের বলে দিতে হবে, কারণ অনেকের মধ্যেই এই কনফিউশনটা তৈরি হবে। অলরেডি অনেকে আমাকে জানিয়েওছো যেটা কি করব, সেটাকে আমি এখান থেকে পরিষ্কার করে দিই। এই জায়গাটা দেখো বেশ কয়েকটা দরজা খুলে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। প্রথমত যারা কেবলমাত্র অনার্স পড়েছো, মানে অনার্স পড়া মানে পাসও প্যারালালি আছে, আমরা দু ধরনের স্টুডেন্ট পাবো। এক হলো সে অনার্স করেছে, অনার্স গ্র্যাজুয়েশন,
কেউ পাস গ্র্যাজুয়েশন। তো এবার তিনটে রাস্তা খোলা হয়েছে। তিনটে রাস্তা কিভাবে ভালো করে দেখো। সাপোজ ধরো তুমি অনার্স গ্র্যাজুয়েট, তুমি পড়েছো টোটাল কত, 1550-এর মধ্যে পড়েছো, কিন্তু দেখা যাচ্ছে 1550-এর মধ্যে তুমি যেটা পেয়েছো সেটা 60%-এর থেকে কম হয়ে যাচ্ছে বা 50%-এর থেকে কম হচ্ছে। তাহলে তুমি 1550 নয়, কেবলমাত্র অনার্সের নাম্বার অর্থাৎ 800-র মধ্যে তুমি যত পেয়েছো সেটাকে লিখবে। 800-র মধ্যে তুমি যত পেয়েছো সেটা লিখবে, অর্থাৎ এখানে ফুল মার্কস 800 দেবে আর 800-র মধ্যে যত পেয়েছো সেটা লিখবে। এবার যাদের অনার্স নেই অর্থাৎ পাস গ্র্যাজুয়েট, স্বাভাবিকভাবেই সে কী করবে, শুধু পাসের নাম্বার দেবে। তাহলে পাস সেকশনে টোটাল যত নাম্বারের মধ্যে সে পড়েছে পাস গ্র্যাজুয়েশন করার জন্য সেই নাম্বারটা দেবে এবং তাতে সে কত পেয়েছে টোটাল সেটা লিখবে। অথবা কেউ ভাবতে পারে যে কেবলমাত্র অনার্সের নাম্বার দিলে আমার হচ্ছে না, কম হয়ে যাচ্ছে, তাহলে সে কী করবে, সে অনার্স প্লাস পাস এই দুটোকে এগ্রিগেট করবে। ঠিক আছে, অর্থাৎ পাস অনার্স দুটোকে মূল্যায়ন করে 1550 বা কারোর 1600, ঠিক আছে, এবং সেখানে কম্পালসারি পেপার সব কিছু ঢুকিয়ে সে একটা মার্কস বের করবে যে সে কত পেয়েছে। তাহলে কেউ অনার্সের ভিত্তিতে দিতে পারে, কেউ পাসের ভিত্তিতে দিতে পারে, কেউ পাস অনার্স দুটোর ভিত্তিতেই দিতে পারে। তাই তিনটে রাস্তার মধ্যে যে কোনো একটা রাস্তা তোমাকে বেছে নিতে হবে। তুমি আগে দেখো পাসের ভিত্তিতে অনার্সের ভিত্তিতে তুমি কত পাচ্ছ, পাস অনার্স ভিত্তিতে দুটো যদি যোগ করো তবে কত পাচ্ছ, অথবা কেবলমাত্র পাসের ভিত্তিতে তুমি কত পাচ্ছ। সেই তিনটেকে বিচার করে তবেই তুমি এই ফর্মটা ফিল আপ করবে বা এই জায়গাটায় দেবে। আশা করি তিনটের মধ্যে থেকে সবার স্পষ্ট হয়ে যাবে যে কোনটা সুবিধাজনক। এখানে আমার পোস্ট গ্র্যাজুয়েশনের যা আমি পেয়েছি সেটা লিখতে হবে, কোন ইউনিভার্সিটি, কত নাম্বার এবং সেই সঙ্গে কত পেয়েছো, ইয়ার অফ পাসিং কত এবং পার্সেন্টেজ অটোমেটিক জেনারেট হয়ে যাবে। এবং ব্যাচেলার অফ এডুকেশন তুমি কতর মধ্যে করেছো, কত পেয়েছো, কোন বছর করেছো সেটা দিলে। তো এই সব কটা দিতে হবে। ঠিক আছে, তাহলে এই গেল এডুকেশনাল ডিটেলস আপলোড করার কাজ, মানে ডিটেলস ইনপুট করার কাজ গেল। ডিগ্রি অ্যাডিশনাল যদি কেউ করে থাকে, অন্য কোনো এক্সট্রা ডিপ্লোমা, অন্য কোনো ডিগ্রি, কেউ ডিএলএড করে থাকলে ডিএলএডও এখানে দিতে পারে, যদিও তার ইম্প্যাক্ট নেই কিন্তু দিতে পারে। এমএড করা থাকলে এমএড দিতে পারে, ঠিক আছে, দিতে পারে সে। গেল। এবার রিভিউ ইউর প্রোফাইলটা একদম সামনে খুলবে, রিভিউ করবে, প্রত্যেকটা কোথাও ভুল আছে কিনা দেখে নেবে, একটা একটা করে টিক দিয়ে যে কোথাও আমি ভুল করেছি কিনা। তারপরে এই জায়গায় এই অপশানগুলোও দেখবে যে আমার মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, তারপরে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড, এগুলো কোথাও অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি থাকে সেটা দিলে, কোথাও কোনো ভুল আছে কিনা দেখে নিলে। যদি ভুল না থাকে তাহলে সাবমিট প্রোফাইল ফর্মে যাবে। ঠিক আছে, যখনই এটা ক্লিক করব তখন এখানে দেখাবে যে আর ইউ শিওর দ্য ডাটা ইউ হ্যাভ এন্টার্ড ইজ কারেক্ট। অবশ্যই ইয়েস, তাহলে ইয়েস লিখলে ওকে। এরপরে থ্যাংক ইউ অপশন আসলো, থ্যাংক ইউ অর্থাৎ তোমার সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে। এবার তুমি প্রোফাইল চলে আসবে আবার, এবং এখানে ফাইনালাইজ সাবমিশন বলে একটা অপশন আসবে, সেটা ক্লিক করতে হবে। করার পরে ফাইনালাইজ সাবমিশন ক্লিক করার সাথে সাথে তুমি যে অপশনটা দেখবে সেটা হলো তুমি যা যা ইনপুট করেছো সেগুলো সব দেখবে পরপর, একদম সুন্দরভাবে লেখা রয়েছে। ফর্মটা সামনে চলে আসলো এবং প্রত্যেকটা তুমি দেখে নেবে। দেখার পরে তুমি এখানে যখন কনফার্ম ফাইনালাইজ করবে, দেখো এই যে কনফার্ম ফাইনালাইজ করবে, তখন এখানে লেখা দেখাবে আর ইউ শিওর ওয়ান্ট টু ফাইনালাইজ দ্য সাবমিশন। কারণ একবার ফাইনালাইজড হয়ে গেলে তুমি আর এডিট করতে পারবে না, তাই এটাকে ভালো করে দেখে নেবে, 2-4 বার দেখে কনফার্ম করবে। যদি মনে হয় না আমি আর একবার দেখবো, ক্যান্সেল ওয়ান্ট টু ভিউ মাই প্রোফাইল করবে, ক্যান্সেল করে আবার দেখে নেবে প্রোফাইল। যদি কোথাও এডিট করার অপশন থাকে এডিট করবে আবার। এবার এতক্ষণ পর্যন্ত যেটা করা হলো সেটা হলো বেসিক তথ্য ইনপুট করা হলো। এখনও তুমি কিসের জন্য ফর্ম ফিল আপ করছো, কোন পরীক্ষা দেবে, মানে কোন সাবজেক্টের উপর দেবে, সেগুলো কিছু নেয়নি কিন্তু। এবার শুরু হবে সেই কাজ। এবার দেখো অ্যাপ্লিকেশন ডিটেলস আসবে। এবার অ্যাপ্লিকেশন ডিটেলসে তোমার নাম চলে এসছে, জেন্ডার চলে এসছে। এবার তুমি ক্লাস লেভেল, কারণ তুমি যদি দুটোর জন্য পরীক্ষা দাও, যতই তুমি রেজিস্ট্রেশনের সময় দাও না কেন যে আমি দুটোর জন্যই দেব, তবুও এখানে তোমাকে পরপর দুবার করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমবার আমি অ্যাপ্লিকেশন ডিটেলসে যাব, যাওয়ার পরে আমার নাম আসবে, জেন্ডার আসবে,
ক্লাস লেভেল আসবে, ঠিক আছে। ক্লাস লেভেলে ক্লিক করলেই আমি দেখব দুটো অপশন দেবে, যেটা আমি পরে দেখাচ্ছি। দুটো অপশন দেবে, ঠিক আছে। এই যে 9-10 ক্লিক করলাম, প্রথমে 9-10 করবে, যারা দুটোর জন্য ফর্ম ফিল আপ করবে না প্রথমে 9-10 করে নেবে, গেল। এবার দেখো এখানে একটা অপশন রয়েছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যাভেল দ্য এজ রিল্যাক্সেশন ইন টার্ম অফ অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল অ্যাপিল নাম্বার এত, যেটা আসলো 3রা এপ্রিল 2025-এ, সেটা যদি তুমি ক্লেম করতে চাও তাহলে এই বক্সে ক্লিক করতে হবে। এবং এই বক্সে ক্লিক করার সাথে সাথে যে অপশনটা আসবে সেটা হলো তোমার ওল্ড রোল নাম্বার দিতে হবে। অর্থাৎ তুমি যে 2016 সালে পরীক্ষা দিয়েছিলে না, সেই পরীক্ষার রোল নাম্বারটা তোমাকে এখানে ইনপুট করতে হবে। আবার দ্বিতীয় ক্ষেত্রে যেটা আমরা দেখব, ওখানে আরেকটা যে বক্স রয়েছে সেটা হলো, আর ইউ ওয়ার্কিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এনি এইডেড অ্যান্ড স্পন্সর্ড স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। অন্য কোনো গভর্নমেন্ট নয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে তুমি কি কোনো টিচার? যদি টিচার হও তাহলে এক্সিস্টিং রোল নাম্বার, দেখো এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, কারণ যারা অনেক বছর ধরে চাকরি করে তাদের রোল নাম্বার নিশ্চয়ই মনে নেই, তাই জন্য এটা কিন্তু কোনো ম্যান্ডেটরি অপশন নয়। যারা 2016 সালের চাকরিহারা তারা দিতে পারবে হয়তো, কিন্তু অনেকেই যারা পুরনো, তারা বাড়ির কাছে চাকরি পেতে চায়, এরকম তো আছে অনেকে, তারাও তো এটা করবে, কিন্তু তাদের ক্ষেত্রে রোল নাম্বার দেওয়ার কোনো বাধ্যবাধকতার জায়গা নেই, গেল। টিচার কোড দিতে হবে, এটা বাধ্যতামূলক, টিচার কোড। তারপরে ইউনিক স্কুল কোড দিতে হবে, প্রত্যেকটা স্কুলের যে ইউনিক কোড থাকে, যে স্কুলে সে চাকরি করে সেই স্কুল কোড দিতে হবে, এবং স্কুল নেম দিতে হবে প্যারালালি, এবং ডেট অফ ফার্স্ট জয়নিং, কবে সে জয়েন করেছে, তার অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা আছে কবে সে জয়েন করেছে সেইটা, এবং এক্সপেরিয়েন্স কাউন্ট, ঠিক আছে। এটা বলছে ইচ কমপ্লিটেড ইয়ার, এন্টার এক্সপেরিয়েন্স ইন নাম্বার অফ ইয়ার কমপ্লিট, ঠিক আছে। এই জায়গাটা বেসিক্যালি আমরা যখনই ফার্স্ট জয়নিং ডেট দেবো সেটা অনুযায়ী অটোমেটিক কাউন্টেড হয়ে যাবে, ঠিক আছে। এবং সাবজেক্ট অ্যাপ্লাইড ফর, স্বাভাবিকভাবেই সাবজেক্ট অ্যাপ্লাইড ফরে গেলে কি হবে, আমি 9-10-এর জন্য দিচ্ছি, যখনই ক্লিক করেছিলাম এটা অটোমেটিক 9-10 সেকশন চলে এসছে, এবং 9-10 সেকশনে যখনই আমি এই অপশনটা ক্লিক করব, ক্লিক করলে দেখব যে জিওগ্রাফি থেকে শুরু করে 9-10 সেকশনে যত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্ট চলে আসছে। তাহলে আমি ভূগোলে, তাই ভূগোলটা এখানে ক্লিক করব, আমার কাজ হবে এখানে ভূগোলটা ক্লিক করা, তাহলে জিওগ্রাফি এখানে ক্লিক করে দিলাম। এরপরে এখানে দেখো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ কোন মিডিয়ামে তুমি পরীক্ষা দিতে চাও, ইনস্ট্রাকশন, তোমার কোশ্চেন বুকলেটটা কোন মিডিয়ামের হবে সেটা এখানে ক্লিক করবে, করার সাথে সাথে একাধিক মিডিয়াম থাকবে, তার মধ্যে অন্যতম হলো বেঙ্গলি, সেই বেঙ্গলিটা সবাই ক্লিক করবে, এই যে বেঙ্গলি ক্লিক করা হলো, এবং বলা হচ্ছে দ্য অ্যাবোভ ল্যাঙ্গুয়েজ, যেটা এই যে উপরে দিলাম, স্টাডিড ইন, অর্থাৎ কোন কোন পার্টে সে পড়েছে, এটা কোন কোন সেকশনে, মাধ্যমিকে পড়েছি আমি বাংলা, এইচএসে আমি বাংলা পড়েছি, তাই এই দুটোকে ক্লিক করে দিলাম। গ্র্যাজুয়েশনে বিশেষ করে সাধারণত কম্পালসারি পেপার থাকে, তো সেটা দেয়াই যেতে পারতো, না দিলেও কোনো ম্যান্ডেটরি বিষয় নয়, কিন্তু অন্তত মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিক লেভেল পর্যন্ত কিন্তু তার পড়তেই হবে। আমি যখন বাংলা দেব তখন আমার বাংলা কিন্তু মাধ্যমিক লেভেল পর্যন্ত পড়তেই হবে, তাই এখানে ম্যান্ডেটরি সাইন আছে, কিন্তু ম্যান্ডেটরি সাইনের মধ্যে এই 4টের মধ্যে যে কোনো একটা হতেই হবে ন্যূনতম, তা মাধ্যমিক এইচএস এই দুটো আমি দিয়েছি। প্রেফার্ড ভেন্যু ডিস্ট্রিক্ট, অর্থাৎ কোন জেলায় তুমি পরীক্ষা দিতে চাইছো সেই জেলা দেয়া হলো, ওকে। তারপরে ভেন্যু এরিয়া, ওই জেলার মধ্যে স্বাভাবিকভাবেই ওই দেয়া হয়েছে, এগুলো বিধানসভার নামগুলো রয়েছে মূলত, যেমনটি আমি বুঝলাম। তো ভেন্যু এরিয়া, সেই বিধানসভার নামটা আমি ডিস্ট্রিক্ট দেওয়ার পর সেটা দিলাম, অর্থাৎ তোমার লোকালিটি, তুমি যে বিধানসভার আওতাভুক্ত, অনেক সময় বিধানসভা নাও হতে পারে, যে কোনো প্রশাসনিক একক, তো সেইটা এরিয়াটা। এবার তুমি কি করবে, এবার সাবমিট অ্যাপ্লিকেশন করবে, সাবমিট অ্যাপ্লিকেশন করার সাথে সাথেই স্বাভাবিকভাবেই ফর্ম সাবমিট হয়ে যাবে, এবং এখানে লেখা দেখাবে থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ, ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এবার আমার কাজ আছে আরও, আমি দেখব এখানে আমার প্রোফাইলে একটি অ্যাপ্লিকেশন হয়ে গেছে, অ্যাপ্লিকেশন আইডি পেয়ে গেছি আমি, অ্যাপ্লিকেশন ডিটেলস 9-10 সেকশন, ঠিক আছে। নট কমপ্লিটেড কেন দেখাচ্ছে, কারণ পেমেন্ট এখনও হয়নি, তাই পেমেন্ট আমাকে করতে হবে, এবং পেমেন্ট করার পরে আমি অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবো। তারও আগে আমি আর একটা কাজ করে নিতে পারি, সেটা হলো আমি আর একটা অ্যাপ্লাই করে নিতে পারি, কিসের, 11-12 সেকশন। তখন আমি কি করব, এই যে এইখানে যাব, আবার অ্যাপ্লাই নাওতে যাব, স্টেপ 5-এর অ্যাপ্লাই নাওতে যাব, অ্যাপ্লাই নাওতে যাওয়ার সাথে সাথে আবার আমার এটা খুলবে, অ্যাপ্লিকেশন ডিটেলসে যাব, এখানে আমি ক্লিক করে এবার দেবো 11-12 সেকশন, এবং এগুলোর কোনোটাই আমার দরকার নেই,
ঠিক আছে, এজ রিল্যাক্সেশন দরকার নেই। অনেকেই 16 সালের ক্যান্ডিডেট কিন্তু তার এজ রিল্যাক্সেশন দরকার নেই, দেবে না। কেউ যদি ভাবে না তবুও আমি দেবো, যতই আমার রিল্যাক্সেশন না দরকার হয় হোক, তবু সে দিতে পারে, সেটা আলাদা ম্যাটার। এইগুলো দরকার নেই। এবার নেক্সট সাবজেক্ট অ্যাপ্লাই ফর পিজি, পিজিতে দেওয়া হলো। নেক্সট মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এখানেও থাকবে বেঙ্গলি দেওয়া হলো এবং সেই সঙ্গে মাধ্যমিক এইচএস দেওয়া হয়েছে। ওকে, এবং এখানেও রয়েছে কোন জেলা কোন লোকালিটি দিয়ে দেওয়া হলো। ফর্ম সাবমিট অপশনে যাওয়া হলো, যাওয়ার পরই আবার দেখা যাবে যে থ্যাংক ইউ লেখা রয়েছে এবং লেখা রয়েছে ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এবং দেখবে এখন দুটো চলে আসলো, দুটো অপশন আমার চলে আসলো। একটা হল এখানে অ্যাপ্লিকেশন আইডি পেলাম, এটারও অ্যাপ্লিকেশন আইডি পেলাম, এটা 9-10 সেকশনের, এটা পিজি সেকশনের, এবং নট কমপ্লিটেড এই কারণে লেখা যেহেতু এখনও পেমেন্ট করা হয়নি। তাহলে দুটো কাজ এখনও বাকি আছে, একটা হলো পেমেন্ট করা এবং তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করা। কেউ যদি ডাউনলোড নাও করতে পারে, পরবর্তীতে যে কোনো সময় লগ ইন করে কিন্তু সে ডাউনলোড করে নিতে পারবে। গেল, এবার পেমেন্ট অপশনে যখনই ক্লিক করব তখন আমাদের এই রকম আসবে ফিস ডিটেলস অর্ণব্রয়, কারণ তুমি দুবার তোমাকে পেমেন্ট করতে হবে। প্রথমটায় আমি গেলাম, প্রথমে করার সাথে সাথেই কি আসলো, প্রথমটায় এইরকম পেমেন্ট ডিটেলস। এবার পে রেস 500, এটা ক্লিক করলাম, থেকে যদি দেখি এইরকম আসবে। আসার পরে আমরা বেশ কিছু অপশন পাবো, তার মধ্যে ক্রেডিট কার্ড পাবো, ডেবিট কার্ড পাবো, ইন্টারনেট ব্যাঙ্কিং পাবো, কিউআর কোড সবচেয়ে বেস্ট। এটা কিউআর কোড অপশন দিলেই একটা কিউআর কোড ভেসে উঠবে এবং সেটা স্ক্যান করে পেমেন্ট দিয়ে দাও, সবচেয়ে বেস্ট এটা। তো কিউআর কোড দিয়ে আমি দিয়ে দিলাম, পেমেন্ট করলাম, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল। সাকসেসফুল হওয়ার পরেই আমি এখানে আবার যেতে পারবো, যে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবো। আবার একইভাবে দ্বিতীয়বারের জন্য আবার যাব পরেরটায়, সেখানে গিয়েও আবার পেমেন্ট করে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে পারবো। এবং পুরো বিষয়টা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার যে যে বিষয়গুলো মনে রাখা দরকার, যদি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে নিলেই হয়ে গেল, তবু যেটা দরকার সেটা হলো কাস্টমার বা স্টুডেন্ট আইডিটাকে প্রথমত মাথায় রাখা। স্টুডেন্ট আইডি ভীষণ গুরুত্বপূর্ণ। অ্যাপ্লিকেশন আইডি, যেটা দুটোর আলাদা আলাদা হবে, অ্যাপ্লিকেশন আইডি, এবং সেই সঙ্গে ডেট অফ ট্রানজ্যাকশন, সেটা অতটা গুরুত্বপূর্ণ নয়, অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশন অত গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, তো এই কটা হলো গুরুত্বপূর্ণ পার্ট, এবং আশা করি এই জায়গায় কারো কোনো কনফিউশনের জায়গা নেই যে কি হতে পারে, কি করব। শুধুমাত্র একটা প্রশ্ন অনেকের মধ্যে এখন আসবে যে ক্যাটাগরি নেই, তাহলে কি হবে। দেখো, ক্যাটাগরি নেই কিন্তু পেমেন্টের ক্যাটাগরিটা রয়েছে। যারা SC ST বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ডিফারেন্টলি অ্যাবেল, তাদের ক্ষেত্রে একদম নির্দ্বিধায় সবাই এই ফিস পেমেন্ট গ্রুপে গিয়ে যেটা 200 টাকার সেটা করবে। আর যারা UR অ্যান্ড OBC, তারা অবশ্যই 500 টাকারটা করবে। OBCদের এমনিতেই ছাড় থাকে না। এবং এটা ফুলফিল হওয়ার আগে আবার কিন্তু এই ক্যাটাগরি আপডেট করার জন্য বিশেষ ইনস্ট্রাকশন আসবে, তখন লগ ইন করে তাকে কিন্তু আবার এই ক্যাটাগরি ইনপুট দিতে হবে। তাই এখন যদি ফর্ম ফিল আপ করো পরবর্তীতে সমস্যা হবে এমনটা ভাবার কোনো দরকার নেই। যেটা আমি বললাম পরপর এগুলো নির্ভুলভাবে করো, ফর্ম জমা করে নিজের পড়াশোনা শুরু করে দাও। কোনো দুশ্চিন্তা করা যাবে না ফর্ম ফিল আপ নিয়ে। যেগুলো এখন অ্যাভেলেবেল আছে ওয়েবসাইটে সেগুলো প্রপার সুন্দরভাবে করে নাও নির্ভুলভাবে। এবং ক্যাটাগরির জন্য তুমি দুশ্চিন্তায় পড়বে না। ক্যাটাগরির জন্য যেমনটা গাইডলাইন আসবে সেই অনুযায়ী নতুন করে আবার এটা রেকটিফাই করার জন্য অপশন দেবে এবং তখন সেটা রেকটিফাই করতে হবে, কোনো সমস্যা নেই। এটা সবার জন্য প্রযোজ্য এই কথাটি, ঠিক আছে। তো যাই হোক, এই আজকের যে ভিডিও, সেই ভিডিওতে আমি পরপর ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করলাম ফর্ম ফিল আপের বিভিন্ন অপশন সম্পর্কে। আশা করি কারো কোনো সন্দেহের জায়গা এই মুহূর্তে নেই। বিষয়টা নিয়ে ছিল আমার এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রসেস করার ক্ষেত্রে ফটো আপলোড করা হয়েছিল, ইমেল ভেরিফিকেশন করা হয়েছিল, মোবাইল মানে আমি রেজিস্ট্রেশন করার পর এটা, হ্যাঁ, প্রথম কাজ তো রেজিস্ট্রেশন করা, সেটা হয়ে যাওয়ার পরে আমি কি করলাম, ফটো আপলোড করলাম, ইমেল ভেরিফিকেশন করলাম, মোবাইল নাম্বার ভেরিফিকেশন করলাম। ভীষণ ইজি। প্রোফাইল কমপ্লিট করলাম। প্রোফাইল কমপ্লিট করার সময় কি করা হয়েছে, পার্সোনাল ডিটেলস দেওয়া হয়েছে, এডুকেশনাল ডিটেলস দেওয়া হয়েছে অ্যান্ড প্রফেশনাল ডিটেলস দেওয়া হয়েছে। এই যে স্টেপ 4 এটা ভীষণ ভাইটাল, যেন কোনো ভুল না হয়। স্টেপ 5-এ অ্যাপ্লিকেশন করা হয়েছে। অ্যাপ্লিকেশনগুলো বললাম, এই যে দুবার যে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, প্রথমে 9-10-এর করলাম, তারপর 11-12 সেকশনে করলাম। তো সেই অ্যাপ্লিকেশন ফর্ম এটাও ভাইটাল একটি পার্ট। আর লাস্টে পেমেন্ট করা হলো, যেটা পরপর আমরা তুলে ধরলাম। এই যে কারণেই এইটা জেনারেট হলো না,
আর এটা যাওয়ার জন্য এই যে অ্যাপ্লিকেশন নাও বলে যে অপশনটা রয়েছে সেখানে গিয়েই কিন্তু আমরা প্রথমে 9-10টা করে নেওয়ার পরে 11-12 করলাম। ঠিক আছে, আর পেমেন্ট এখান থেকে আমরা পে নাও করে বলে যে অপশন সেখান থেকে পেমেন্ট করে নিতে পারবো। তাহলে এই জায়গা থেকে আমার মনে হয় কারো কোনো সন্দেহ নেই। শুধুমাত্র আর একটা বিষয় অনেকের মধ্যে সন্দেহ থাকতে পারে যে আমার গ্র্যাজুয়েশনে 50% নেই, তাহলে কি করব। সে অবশ্যই মাস্টার ডিগ্রির ডাটা ইনপুট করবে এবং সেই সঙ্গে গ্র্যাজুয়েশনের ডাটাও দেবে। এগুলো ফর্ম ফিল আপ রিলেটেড খুঁটিনাটি বিষয়গুলো। আমার মনে হয় এরপরে কারো কোনো প্রশ্ন থাকার কথা নয়। যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, সেটা আমি কমেন্ট সেকশনে লিখে দেওয়ার চেষ্টা করব যদি কারোর কোনো বিভ্রান্তি থাকে। ঠিক আছে, তো এইটুকুই আজকের এই পর্বের ভিডিওতে তুলে ধরা হলো ফর্ম ফিল আপ রিলেটেড ম্যাটার। আশা রাখি ক্লাসরুমের কারো কোনো সমস্যা হবে না এবং ইউটিউবে যারা আমাদের ফলো করেন তাদেরও কোনো সমস্যা হবে না। এইভাবে পরপর নিজের ফর্ম ফিল আপ করে নেওয়া যেতে পারে এবং পরবর্তীতে যদি কোনো মডিফিকেশন হয়, বিভ্রান্তির কোনো কারণ নেই, সেগুলো ইনপুট করার জন্য স্কোপ যথাযথভাবে দেওয়া হবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।